ঘটনাটি এখন থেকে প্রায় 30-32 বছর আগের, 1992-93 সাল বা এরকম একটা সময় হবে আর কি। তো সময়টা ছিল বর্ষাকালের একদম শেষ দিকে। ঘটনাটি যার সাথে মূলত ঘটে তার নাম মাইনুল মিয়া। তো এই মাইনুল মিয়া উনি কিন্তু মাছ বিক্রি করতেন। তো প্রতিদিনের মতো সেদিনও উনি মাছ বিক্রি করতে গিয়েছিলেন হাটে। সেদিন অবশ্য অন্য দিনের তুলনায় মানুষ একটু কম ছিল। হাটে তো সবসময় মানুষ একরকম থাকে না, আবার বেচাকেনাও তো সবসময় একরকম হয় না। তো মাইনুল মিয়া চিন্তা করলেন, যেহেতু দূর থেকে আসি, যতটুকু মাছ আছে একটু সময় নিয়ে সম্পূর্ণ বিক্রি করেই যাই। তো যেইভাবে সেই কাজ, মাছ নিয়ে অনেকক্ষণ মাইনুল মিয়া বসে আছেন। তো মাছ বিক্রি করতে করতে রাত একটু বেশি হয়ে যায়। এদিকে এত রাত হয়ে যাচ্ছে, মাইনুল মিয়ার কিন্তু খেয়াল ছিল না, কারণ তাকে তো আবার বাড়িতে ফেরত যেতে হবে। তো দেখা যায় যে একদম বিক্রির শেষ দিকে দুটো মাছ রয়ে গিয়েছে। তখন মাইনুল মিয়া চিন্তা করলেন, যেহেতু দুটো মাছ রয়ে গেছে, আবার কতক্ষণে এটা বিক্রি হবে, এদিকে রাত হয়ে যাচ্ছে বেশি, থাক এ দুটো না হয় আর বিক্রি নাই করলাম, এ দুটো বাড়িতে নিয়ে যাবো সাথে করে। তো উনি বাড়িতে যাওয়ার আগে টাকা পয়সার হিসাবপাতি উনি করে নিলেন। তো হিসাবপাতি শেষ করার পর উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ওনার হাতে একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা জ্বালিয়ে মাছ দুটো একটি ব্যাগে ভরে নিয়ে হাঁটতে শুরু করেন। তো মাইনুল মিয়া একা একা হাঁটতে শুরু করেছেন, তার সাথে ওই সময় আবার কেউ ছিল না। তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন। তো মাটির রাস্তা, কিছু জায়গায় কাদা হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টির সময় ছিল, বর্ষার শেষ দিকে আর কি। তো ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, মূলত এই কারণেই বাজারে লোকজন একটু কম ছিল অন্য দিনের তুলনায়। তো উনি ধীরে সুস্থে সাবধানে হাঁটছিলেন। তো এভাবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন বাড়ির দিকে। তো ওনার বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পুকুর পড়ে, তার কিছুটা দূরত্বে একটি বাঁশবাগানও পড়ে, আর বাঁশবাগান পার হয়ে একটু আগালেই পড়ে একটা কবরস্থান। এই কবরস্থানের পরে আরো কিছুটা হাঁটলে তার বাড়ি। তো মাইনুল মিয়াকে বাড়ি যেতে হলে অবশ্যই এই জায়গাগুলো পার করেই যেতে হবে, বিকল্প কোনো রাস্তা তার ছিল না। তো এভাবে হাঁটতে হাঁটতে মাইনুল মিয়া যখন এই পুকুরটা পার করে বাঁশঝাড়ের কাছে চলে আসেন, হঠাৎ করে তার মনে হলো শরীরটা একটু ভারী হয়ে আসছে। এটা নিয়ে অবশ্য উনি কিছু মনে করেন নাই, উনি হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের খুব কাছাকাছি যখন চলে আসেন, তখন ওনার শরীরটা আরো ভারী হয়ে আসে। উনি আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে। যখন কবরস্থানের খুব কাছে চলে আসেন, তখন তার মনে খুব ভয় লাগা শুরু করে, অজানা কোনো একটা কারণে। উনি ভাবতে থাকেন, এতদিন এই পথ দিয়ে আসা যাওয়া করলাম, কখনো তো এমনটা বোধ করিনি, আজ কেন হঠাৎ এমন মনে হচ্ছে। উনি চিন্তা করেন হয়তো বা কোনো কারণে শরীর খারাপ লাগতে পারে, এই কারণে এমনটা হচ্ছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। উনি কখনোই চিন্তা করেন নাই যে অস্বাভাবিক কোনো কিছু হতে পারে ওনার সাথে। তো উনি কবরস্থানের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করেই উনি অদ্ভুত এক শব্দ পেয়ে থেমে যান। উনি বুঝতে পারেন যে কবরস্থানের ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছে। তখন এই মাইনুল মিয়া চিন্তা করেন, ব্যাপারটা কি, এত রাত্রে কবরস্থান থেকে কিসের শব্দ আসছে। উনি ওখানে দাঁড়িয়ে শব্দটা আরো ভালো করে বোঝার চেষ্টা করেন যে শব্দটা কিসের। শব্দটা এমন ছিল যে একসাথে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী কোনো পশুকে যদি টেনে ছিঁড়ে হাড়গুলো মটমট করে খেতে থাকে এবং মাংসগুলো চাবাতে থাকে, এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ, হাড় ভাঙার শব্দ, আবার মাংস, কাঁচা মাংস চাবালে এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি মনে করেছেন যে শেয়াল বা অন্য কোনো প্রাণী তো কবরস্থানে ঢোকেই, এরাই হয়তো বা লাশটাকে বের করে খাচ্ছে। উনি বিষয়টা স্বাভাবিক নেন, একদম স্বাভাবিকভাবেই চিন্তা করেছেন। চিন্তা করলেন, যাক আমি বাড়ির দিকে যাই, এই শেয়াল টেয়াল এখন লাশ খাচ্ছে, এদিকে না যাই। এরপর উনি চিন্তা করলেন যে আরে, আমি এই লাশটা খাচ্ছে এটা বোঝার পরেও শেয়ালকে এটা খেতে দেব? একটা মানুষের লাশ এভাবে নষ্ট করে ফেলবে, আর আমি এটা বোঝার পরেও হেঁটে বাড়িতে চলে যাব? এটা তো কোনো একটা ভালো কাজ হতে পারে না। উনি কিন্তু একদম বিষয়টা এইরকম ভাবে নিয়েছেন, কোনো প্যারানরমাল কিছু হতে পারে এরকম চিন্তা কিন্তু করেন নাই। উনি শেয়ালের কথাই চিন্তা করে মূলত কবরস্থানের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং হাঁটাও শুরু করেন।
উনি চিন্তা করেছেন যে টর্চ লাইট জ্বালালে শেয়াল আবার দ্রুত পালিয়ে যেতে পারে, এই জন্য উনি কাছে গিয়ে হয়তো বা শিয়ালকে আঘাত করবেন বা একদম কাছে গিয়ে জ্বালাবেন লাইটটা, এরকম চিন্তা করেছেন। এই জন্য উনি লাইটটা না জ্বালিয়ে আস্তে আস্তে কবরস্থানের ভেতর ঢুকে পড়েন। কবরস্থানের পথঘাট ওনার চেনা জানা ছিল, উনি তো এলাকারই বাসিন্দা, এই জন্য লাইট না জ্বালালেও কোন দিক দিয়ে যেতে হবে এটা উনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন। উনি কবরস্থানে ঢোকার পর মূলত শব্দটা কোথা থেকে আসছে ওই জিনিসটা ওনার কানে যেভাবে আসছিল উনি ওই দিকে কবরস্থানের ভেতরে যেতে থাকেন। তো উনি সাহস করে আস্তে 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 কবরস্থানের ভেতরে একটু 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 করে ভেতর থেকে আরো ভেতরে ঢুকে যাচ্ছেন। কবরস্থানটা মোটামুটি বড়ই ছিল। তো উনি শব্দের উৎস ধরে যখন যাচ্ছিলেন, ওই হাড়গোড় চাবানোর শব্দগুলো তীব্র থেকে আরো তীব্র হচ্ছিল। একটা সময় আসলে ওনার ভয় লাগতে শুরু করে যে না তো শেয়াল এইভাবে লাশ খায় নাকি। ওনার কাছে বিষয়টা একটু অশুভ ইঙ্গিত বলে মনে হচ্ছিল। তারপরও উনি চিন্তা করেন যে আসলামই যখন, দেখি না কি অবস্থা। তো ওই দিন আবার আকাশে আসলে মেঘ ছিল, মানে চাঁদ মেঘে ঢাকা ছিল দেখে মোটামুটি অন্ধকারই ছিল চারদিকে। হঠাৎ করে এই মাইনুল মিয়া একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে অন্ধকারের ভেতর আরো একটা অন্ধকার মনে হচ্ছে। মানে এমনি তো অন্ধকার, তার মধ্যে বিশেষ একটা জায়গায় যদি আরো অন্ধকার থাকে তখন কিন্তু অল্প হলো বোঝা যায়। ওনার কাছে মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে আরো নিকষ কালো এক অন্ধকার জিনিস দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা নড়াচড়া করছে, এটা একটা অবয়বের মতো মনে হচ্ছে। এরপরে এই মাইনুল মিয়া বুঝতে পারেন যে এই জিনিসটাই হচ্ছে সেই শেয়াল, যেটা কোনো একটা মৃতদেহ নিয়ে খাচ্ছে। কিন্তু শেয়াল তো এমন হয় না, শেয়াল তো কুকুরের মতো হবে, কিন্তু এটা তো বেশ উঁচু লম্বা মানুষের মতো এবং উচ্চতাও বেশ অনেক হবে। তো এটা দেখার পর মাইনুল মিয়া একটু ভয় পান। মাইনুল মিয়া লাইটটা না জ্বালিয়েই বলতে থাকেন যে কে গো তুমি, তোমার বাড়ি কোথায়, আর এত রাতে কবরস্থানে কি করো মিয়া তুমি। এই বিষয়গুলো মাইনুল মিয়া বারবার বলছিলেন, এভাবে বেশ কয়েকবার তাকে ডাকও দেয়, কিন্তু তার ডাকে ওই অবয়বটা কোনো সাড়া দেয়নি। তখন মাইনুল মিয়া চিন্তা করলো একে যে এতবার ডাকছি আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না। এরপর মাইনুল মিয়া চিন্তা করলো এইবার লাইটটা মেরে আমি দেখি এই জিনিসটা কি। তখন মাইনুল মিয়া লাইটটা ওই অবয়বটার দিকে যখনই জ্বালিয়েছেন, এমন ভয়ঙ্কর একটা কুৎসিত জিনিস উনি দেখেছেন, উনি কখনো কল্পনাও করতে পারেনি এমন ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে। উনি দেখলেন ওই অবয়বটা লম্বায় আনুমানিক 9 থেকে 10 ফুট হবে, শরীর কুচকুচে, লোমশ কালো, আর শরীরে দু চোখে আগুন জ্বলজ্বল করছিল, আর হাতের নখগুলো ছিল অনেক বড়। আর এই যে মাথাটা, এই মাথাটা অদ্ভুত রকমের, চোখগুলো কিন্তু জ্বলজ্বল করলেও ছোট ছোট ছিল, কিন্তু মুখ যেটা ছিল এই মুখটা ছিল খুবই ভয়ঙ্কর। মনে হচ্ছিল এই মাথার পুরো জায়গাটা জুড়েই মুখ এবং বেশ বড় বড় দাঁত, আর এই দাঁতের বিভিন্ন ফাঁকাগুলোতে মাংস লেগে আছে। মাইনুল মিয়া বুঝতে পারলেন এইটা কোনো শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী না। ছোটবেলা থেকে ময়মুরব্বীদের মুখে ভয়ঙ্কর আদমখোর জিনের যেই গল্পগুলো শুনে এসেছেন, এটা হচ্ছে সেই ভয়ঙ্কর আদমখোর জিন। তো মাইনুল মিয়া যখন টর্চ লাইটটা জ্বালিয়েছেন, তখন ওই মাইনুল মিয়ার চোখাচোখি যখন হয় ওই জিনিসটার, তখন ওই ভয়ঙ্কর অবয়বটা মাইনুল মিয়ার দিকে তাকিয়ে ভয়ঙ্কর বিশ্রী রকমের একটা অট্টহাসি দেয়। এই অট্টহাসি দেখার পর মাইনুল মিয়া তো ভয়ে কি অবস্থা হয়েছে এটা তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওনার শরীরের কোনো কিছু কাজ করছিলেন না। উনি যে টর্চ লাইট ধরে জ্বালিয়ে রেখেছেন ওইটার দিকে টর্চ লাইটটা যে হাত দিয়ে সরাবেন এমনও কোনো শক্তি ওনার শরীরে ছিল না। মনে হচ্ছে উনি বোবা হয়ে গেছেন আর শরীরটা পুরো জমে বরফ হয়ে গেছে, কিন্তু শরীরটা থরথর করে কাঁপছিল, ঘেমে শরীরটা শেষ হয়ে গেছে। এরপর উনি যখন একটু শক্তি পেলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটেছে, যখন একটু শক্তি পেয়েছেন উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওনার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ঘুরে উনি দিয়েছেন এক দৌড়। উনি যখন দৌড়াচ্ছিলেন
পেছন থেকে ওই ভয়ঙ্কর হাসিটা বারবার ভেসে ভেসে আসছিল। মনে হচ্ছিল ওই ভয়ঙ্কর আদমখোর জিনটা ভেসে ভেসে মাইনুল মিয়ার পেছন পেছন আসছে। আর মাইনুল মিয়ার কোনো খেয়ালই ছিল না যে উনি কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন। উনি দৌড়াচ্ছেন আর মনে যা দোয়া কালাম একবার মনে আসে এটা পড়ছেন, বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল, একটু পরে তো ভুলে যান, আবার আর একটা পড়েন, মানে কোনো ঠিক ঠিকানা নাই, যেটা মনে আসে ওইটাই পড়ছে। তো উনি যেখান দিয়ে দৌড়াচ্ছিলেন ওনার আশেপাশে কিন্তু ঘর বাড়ি ছিল। তো উনি দৌড়াতে দৌড়াতে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। এরপর উনি জ্ঞান হারান। তো জ্ঞান হারানোর পর এরপর তো আসলে ওনার কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর উনি দেখেন যে উনি ওনার বাসাতেই ছিলেন, আশেপাশে অনেক মানুষ। তো মূলত ওই সময় যে আকবর ভাই, এই আকবর ভাইও ওনার বাড়িতে উপস্থিত ছিলেন। আকবর ভাই কিন্তু এই মাইনুল মিয়ার প্রতিবেশী। ওখানে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো মাইনুল মিয়ার জ্ঞান ফেরার পর তখন মাইনুল মিয়া জিজ্ঞেস করেন যে আমি এখানে কিভাবে আসলাম। তখন এই আকবর ভাই বলেন যে তুমি তো চিৎকার দিতে দিতে আসছিলা, ওই সময় তোমার চিৎকার শুনে একজন ঘর থেকে বের হয়ে আসছিলেন। তো উনি বের হয়ে আসার পর তোমার আর কোনো চিৎকার শোনে নাই, তখন উনি বুঝতে পারেন তুমি কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছো। তখন উনি তোমাকে খুঁজে বের করেন, তারপর আরো মানুষজন ডেকে তোমার বাড়িতে নিয়ে আসেন। তো ওই সময় হুজুর মাইনুল মিয়াকে জিজ্ঞেস করেন যে আসলে তোমার সাথে কি হয়েছিল। এরপর মাইনুল মিয়া সম্পূর্ণ ঘটনা হুজুর সহ উপস্থিত যারা যারা আছেন সকলকে বলেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। বলার সময় বারবার ওনার তোতলামি ভাব চলে আসছিল উনি যখন কথা বলছিলেন আর কি। এরপর হুজুর মাইনুল মিয়াকে বললেন, তুমি যে মাছ বিক্রি করে বাসায় যাচ্ছিলা, তুমি তো বাসায় সরাসরি চলে আসতা, তুমি কেন ওই জায়গাতে গেলা? আর ওই জায়গাতে গিয়েছো ঠিক আছে, ওই জিনিসকে ডাকতে গেলা কেন? আর ডাকছো ভালো কথা, তুমি কেন টর্চ লাইটটা জ্বালাতে গেলা? তুমি তো বিশাল বড় একটা ভুল করেছো, এই জিনিসটাকে বিরক্ত করেছো। এগুলো হচ্ছে আদমখোর জিন, পিশাচ শ্রেণীর জিন। এই আদমখোর জিনদের একবার যে পাল্লায় পড়েছে এরা কিন্তু বাঁচতে পারে না। তো তুমি ওখান থেকে যে বেঁচে আসছো আল্লাহর অশেষ কৃপা। তো হুজুর যাওয়ার আগে ওনাকে বেশ ভালো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, পানি পড়া দিয়ে যান, আরো কিছু দোয়া কালাম শিখিয়ে যান এবং বলেন যে কোনোভাবেই তুমি রাত্রে আর বের হবে না, কারণ এই আদমখোর জিনরা একবার যার পিছু লাগে এরা সহজে কিন্তু ছাড়ে না। অনেক রুগিয়া করেও এদেরকে ছাড়ানোটা অনেক কঠিন হয়ে যায়। ছাড়ানো যায় হয়তো, কিন্তু বেশ অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো হুজুর তো চলে যান। তো মাইনুল মিয়া কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এতটা ভয় পেয়েছিলেন, কয়েক সপ্তাহ অসুস্থ ছিলেন, শারীরিকভাবে মানসিকভাবে উভয়ভাবে উনি অসুস্থ হয়ে পড়েন। তো আস্তে আস্তে আবার উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না, ঘটনা কিন্তু আরো অনেক বাকি। মাইনুল মিয়ার সাথে যখন ওই ঘটনা ঘটে, ঘটনার সময় ছিল রাত আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে। তো 9টা কি 10টা বাজা মানে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রাত। তো মাইনুল মিয়া স্বাভাবিক জীবনে ফেরার পর আবার তিনি একদিন ভোরবেলাতে পুকুরে মাছ ধরতে যান। তো যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে বলেছেন, আমি তো মাছ ধরতে যাচ্ছি, আমি একটু বেলা হলে চলে আসব। এই বলে উনি বাড়ি থেকে চলে যান মাছ ধরতে। তো মাইনুল মিয়া মাছ ধরতে গেছেন খুব ভোরের দিকে আর কি। তো চিন্তা করছেন উনি 8টা-9টা পর্যন্ত মাছ ধরবেন, সকাল তারপর চলে আসবেন। তো মাইনুল মিয়া মাছ ধরতে গেছেন তো গেছেন, আর বাড়িতে আসার নাম নেই। তার স্ত্রী তো চিন্তিত হয়ে পড়েন। উনি সকালবেলা বলেন যে সে তো বলে গেল সকাল সকাল চলে আসবে, কিন্তু এখনো তো সে আসে না, আবার কোনো বিপদে পড়লো না তো? তো মাইনুল মিয়ার স্ত্রীরা চিন্তা করতে থাকেন, আর উনি ঘর থেকে বেরিয়ে পড়েন তার স্বামীকে খোঁজার জন্য। তো প্রতিবেশী আকবর ভাইয়ের বাড়ি কিন্তু এই মাইনুল মিয়ার স্ত্রী যান। উনি খুব ভালো একজন প্রতিবেশী ছিলেন এই আকবর ভাই। উনি সবসময় পরোপকারী একজন মানুষ, সকলকে হেল্প করতেন, বিশেষ করে প্রতিবেশীদেরকে। তো মাইনুল মিয়ার স্ত্রী যখন আকবর ভাইয়ের বাড়িতে যান এবং আকবর ভাইকে ডেকে মাইনুল মিয়ার কথাটা বলেন যে এরকম ভোরবেলা বেরিয়েছে এখন আসে নাই, তখন আকবর ভাই চিন্তিত হয়ে পড়েন। এদিকে চিন্তিত হওয়ার পেছনে কারণ একটাই, সেটা হলো কিছুদিন আগে এই মাইনুল মিয়া এই আদমখোর পিশাচের পাল্লায় পড়েছিলেন। আবার উনি বেরিয়েছেন। এই হুজুর বারবার বলেছিল যে রাতের বেলা না বের হতে, উনি রাতের বেলা বের হন নাই, উনি ভোরের দিকে বেরিয়েছেন। চিন্তা করেছেন যে ফজরের আজান তো দিয়ে দিয়েছে বা দেবে, এখন বের হলে কোনো সমস্যা নাই। এখন উনি বের হওয়ার পর বাড়িতে আসেন নাই। স্বাভাবিকভাবেই এই
আকবর ভাইয়ের পরিবারও চিন্তিত হয়ে পড়েন মাইনুল মিয়ার জন্য। তো মাইনুল মিয়াকে খুঁজতে থাকেন সবাই, আশেপাশে খুঁজতে থাকেন যেই জায়গাগুলোতে মাইনুল মিয়া মাছ ধরতে যেতে পারেন বলে ওনাদের সন্দেহ হয়েছিল সেখানে যান, কিন্তু না, কোথাও এই মাইনুল মিয়াকে খুঁজে পাওয়া যায় না। মাইনুল মিয়াকে খুঁজে না পেয়ে মাইনুল মিয়ার স্ত্রী ও তার পরিবার মানসিকভাবে খুবই ভেঙে পড়েন। মাইনুল মিয়ার দুটো কন্যা সন্তান ছিল, একজনের বয়স ওই সময় ছিল 11 বছর আর একজনের বয়স ওই সময় ছিল 7 বছর। তো মাইনুল মিয়া তার স্ত্রী এবং 2 সন্তান এবং তার মাকে নিয়ে একটা সুন্দর পরিবার ছিল তার, এভাবে উনি মোটামুটি ভালোই বসবাস করছিলেন। কি হলো যে পরের দিন ভোরবেলা, মানে ওই দিন কিন্তু ওভাবে চলে গেছে, পরের দিন ভোরবেলা গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কেউ কেউ চিৎকার করতে করতে যাচ্ছে যে মাইনুল মিয়াকে পাওয়া গেছে রে, মাইনুল মিয়াকে পাওয়া গেছে। তখন লোকজন বলে কোথায় পাওয়া গেছে, বলে ওই পুকুর পাড়ে। ওখানে একটা পুকুর পাড় ছিল, সবাই মিলে ওইখানে যান। তো ওইখানে যাওয়ার পর দেখেন যে মাইনুল মিয়ার লাশ পুকুরের এক পাশে মানে ধারে ভেসে আছে। তো এই দৃশ্য দেখে ওনার স্ত্রী ওখানেই তো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, বাচ্চারা তো কান্নাকাটি শুরু করে দেন। মাইনুল মিয়ার এমন অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যু কেউই যেন মেনে নিতে পারছিলেন না। পরবর্তীতে সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়েছিল, যে হুজুর মাইনুল মিয়াকে ওই যে প্রথম দিন ঝাড়ফুঁক করেছিলেন, সেই হুজুরই মাইনুল মিয়ার জানাজার নামাজ পড়িয়েছিলেন। মাইনুল মিয়াকে সেই কবরস্থানেই দাফন করা হয় যেই কবরস্থানে সেই ভয়ঙ্কর আদমখোর জিনটাকে মাইনুল মিয়া দেখেছিলেন। তার পরবর্তীতে এই আকবর ভাই ওই হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি আপনার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে একটু খোঁজ খবর নিয়ে যদি বলতে পারতেন যে মাইনুল মিয়ার সাথে আসলে কি হয়েছিল, কেনই বা এমন মর্মান্তিক মৃত্যু হলো, সবকিছু তো স্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন হুজুর বলেছিলেন যে ঠিক আছে আকবর, আমি দেখি কি করা যায়, কতটুকু তথ্য আমি নিতে পারি, কয়েকদিন পর আমি জানানোর চেষ্টা করব যদি আমার জিনেরা কোনো তথ্য সংগ্রহ করতে পারে। তো হুজুর 2 দিন পরে মাইনুল মিয়ার বাড়িতে আসেন। সেখানে আকবর ভাইও ছিলেন, আশেপাশে কিছু মানুষজনও সেখানে চলে আসেন। হুজুর প্রথমে মাইনুল মিয়ার স্ত্রীকে সান্ত্বনা দেন এবং তারপরে বলেন যে আসলে মাইনুল মিয়ার সাথে হয়েছিলটা কি, কতটুকু তথ্য উনি সংগ্রহ করতে পেরেছেন। হুজুর বলেন যে মাইনুল মিয়া যখন ওই পুকুরে মাছ ধরছিল, ওই মাছ ধরা অবস্থায় পুকুরের অপর পাশে মাইনুল মিয়ার চোখ পড়ে। তখন উনি দেখতে পান সেই ভয়ঙ্কর আদমখোর জিনকে। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর মাইনুল মিয়া যখনই চিৎকার দিয়ে পুকুর থেকে উঠে পালাতে যাবে, তখনই বিদ্যুৎ গতিতে ওই আদমখোর জিনটা তার সামনে চলে আসে এবং হাসি দিয়ে নাকি বলতে থাকে, এবার কোথায় পালাবি রে মাইনুল, তুই আমাকে খুব বিরক্ত করেছিলি, আমার খপ্পরে যে একবার পরে তার নিস্তার নাই। মাইনুল মিয়া যখন এই দৃশ্যটা দেখে, তখন নাকি মাইনুল মিয়া যখন মানে একদম জ্ঞান হারানোর উপক্রম হয়, তখন নাকি জ্ঞান হারানোর আগেই ওই আদমখোর জিনটা মাইনুল মিয়াকে এক টানে পানির নিচে নিয়ে চলে যায় এবং পানির নিচে গিয়ে তার মাথাটা কাদার মধ্যে গেড়ে দেয় এবং পরের দিন ডেড বডিটা আপনা আপনি ভেসে ওঠে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওই হুজুর তার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। আর এই আদমখোর জিনের আশেপাশে অন্য কোনো জিন আসতে ভয় পায়, মানে এরা এতটা ভয়ানক। মাইনুল মিয়ার ইন্তেকালের 5-6 দিন পর থেকে ওই কবরস্থানে এই আদমখোর জিনের আরো কিছু ঘটনা ঘটতে শুরু করে। তো এই 5-6 দিন পর যখন হঠাৎ কবর থেকে মাইনুল মিয়ার লাশ নাই এমন একটা ঘটনা ঘটে। কারণ মাইনুল মিয়ার কবরটা খোঁড়া ছিল, লোকজন সকালবেলা ওইদিকে গিয়েছে, দেখে মাইনুল মিয়ার কবরের মধ্যে লাশ নাই। গ্রামের মানুষ তো চিন্তিত হয়ে পড়ে, আরে মাইনুল মিয়ার লাশ গেল কোথায়? তো কেউ তো কিছু বলতে পারে না। অনেক মানুষের ধারণা ছিল যে অনেকেই তো লাশ চুরি করে, লাশ চুরি করে কঙ্কাল বানিয়ে মেডিকেলের বিভিন্ন স্টুডেন্টদের কাছে বিক্রি করতে পারে, কারণ স্টুডেন্টদের লেখাপড়ার জন্য কঙ্কালের প্রয়োজন হয়, এই জন্য লেখাপড়ার পারপাসে অনেকে এটা কিনতে চান, এটা হরহামেশাই হয় আর কি। তো এই যে হাড়গোড় চুরি, এটা কিন্তু অনেক জায়গায় ঘটে, এটা যে শুধু এই ওই কবরস্থানে হচ্ছিল বিষয়টা এরকম না। তখন গ্রামের মানুষজন চিন্তা করে মনে হয় মাইনুল মিয়ার
এই ডেড বডিটা ওইরকম কোনো লাশ চড়ে নিয়ে গেছে। কিন্তু লাশ চড়ে যে নিয়ে গেছে এটা তো হতে দেয়া যায় না। আজ মাইনুল মিয়ার লাশ চড়ে নিয়ে গেছে বলে তারা যদি চুপচাপ বসে থাকে, তাহলে এভাবে তাদের আরো আত্মীয় স্বজনদের লাশও কিন্তু কবর থেকে নিয়ে যাবে। এই কারণে ওনারা চিন্তা করেছেন যে লাশ কবর দেওয়ার পর আমরা বেশ কিছুদিন পাহারা দিব। গ্রামে একটা কমিটি করে এরকম পাহারা দেওয়া শুরু হয়। তো ওনারা এরকম সপ্তাহ 2-1-3 পাহারা দিয়েছেন। এর ভিতরে অন্যান্য যারা মারা গিয়েছেন এবং ওই কবরস্থানে দাফন করা হয়েছে তাদের কবরটা একদম স্বাভাবিকই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তখন উপস্থিত সবাই বুঝতে পারে যে যদি কোনো দুষ্টু জিনের কাজ হতো তাহলে তো আমাদের চোখ ফাঁকি দিয়েই এই অপকর্ম করত। নিশ্চয়ই কোনো মানুষই এই কাজ করে, যার কারণে আমরা পাহারা দিচ্ছি দেখে আসে নাই। কিন্তু সকলের ভুল ভেঙে যায় আরো কিছু ঘটনার পরে। ওই গ্রামের একজন ধনী ব্যক্তি মারা যান, আর ওই ধনী ব্যক্তিকে কবরে দাফন করার সময় তার ছেলেরা সবার সামনে বলেন যে যত টাকা লাগে পাহারার জন্য আমরা খরচ করতে রাজি আছি, কিন্তু আমার বাবার লাশ যেন কেউ চুরি করতে না পারে এই বিষয়ে আপনারা কোনো একটা পদক্ষেপ নেন। এরপর প্রায় 17 দিন পর্যন্ত ওই ব্যক্তির কবরটা পাহারা দেওয়া হয়েছিল। এর ভিতরে কবরটা অক্ষত ছিল, কোনো সমস্যা হয়নি। এরপরে পাহারাটা একটু শিথিল হয়ে আসে। এরপরে মাঝে দেখা যাচ্ছে পাহারা একদমই নাই। তো 17 দিনের পরে একটু শিথিল হয়ে আসার পরে 17 দিনের পর আরো 10 দিন, মানে 27তম দিনে, মানে গ্রামবাসীরা এরকম একটা হিসাব করেছিল আর কি, সম্ভাব্য সময় 27তম দিনে একটা রাত আসে। তো ওই রাত্রে চাঁদ ওঠেনি, খুবই অন্ধকার ছিল। কিন্তু ওই 27তম দিনে আবারও কিছু লোক পাহারা দেয়া শুরু করে আর কি, মাঝে কয়েকদিন গ্যাপ ছিল। ওনারা আবার মশাল হাতে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে একটা জায়গায় এসে বসেছিল, মানে কবরস্থানের সাইড টাইড দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে কবরস্থানের একটা জায়গায় এসে ওনারা বসে আর কি। হঠাৎ করে ওই কবরস্থান থেকে বিকট এক শব্দ ওনাদের কানে ভেসে আসে। শব্দ আসার সাথে সাথে যেসব মানুষ মশাল হাতে নিয়ে বসেছিলেন তারা সকলেই কয়েক মিনিটের মধ্যে কবরস্থানের ভিতরে চলে যায় এবং কবরস্থানের ভিতরে গিয়ে দেখে ওই যে ধনী ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন তার কবর খোঁড়া, কবরে তার লাশ নাই। সবাই চিন্তা করে যে চোর ছিল, সে এসে নিয়ে গেছে। কিন্তু গ্রামবাসীরা সবাই বলে যে তোমরা তো কাছাকাছি ছিলা, এত তাড়াতাড়ি কিভাবে লাশ নিয়ে গেল? আর লাশ নিয়ে সরাসরি উদাও হয়ে গেল, লাশ নিয়ে তো যেতেও তাদের সময় লাগবে, গ্রাম থেকে বের হতে সময় লাগে, কেউ তাদেরকে দেখতে পেল না। নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। এর কয়েকদিন পরে আরো একজন ব্যক্তি ওই গ্রামের মারা যায়, তাকেও কবরস্থ করা হয়। এবার গ্রামের মানুষরা চিন্তা করলো এই লাশ চোরকে ধরতেই হবে, যেভাবেই হোক শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই লাশ চোরকে ধরতে হবে। এই ব্যক্তিবর্গের মধ্যে এই আকবর ভাইও ছিলেন একজন। কিন্তু এবার গ্রামবাসী সিদ্ধান্ত নিল কোনো মশাল ছাড়া খুব চুপচাপ করে এবার সবাই ওই কবরস্থানের কাছে ঘাপটি মেরে বসে থাকবে, কে লাশ চুরি করে এটা দেখার জন্য। মশালের আলো দেখলে তো লাশ চোর পালিয়ে যাবে। তো ওনারা ওই ব্যক্তিকে যখন সমাহিত করা হয়, নতুন একজন মারা গিয়েছিলেন, তাকে দিনের বেলা সমাহিত করা হয়েছে রাতের বেলা। ওনারা চুপ করে বসে আছেন প্রায় 7-8 জন, অনেক রাত। হঠাৎ করে ওনারা অন্ধকারের মধ্যে ধপাস ধপাস এক ধরনের শব্দ শুনতে পান। হাতি যদি দ্রুত গতিতে হেঁটে যায়, ধপ ধপ বা ধপাস ধপাস যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে মাটিটা কিছুটা কেঁপে উঠছে। ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা সমস্যা হতে যাচ্ছে। উপস্থিত সবাই অন্ধকারের মধ্যেই দেখতে পান 9 থেকে 10 ফুট উচ্চতার কেউ একজন কবরস্থানের ভিতরে ঢুকেছে, এবং ওই জিনিসটা খুবই কুচকুচে এবং ভয়ঙ্কর রকমের কালো। অন্ধকারের মধ্যেই ওই জিনিসটা যে ভয়ানক কালো এটা বোঝা যাচ্ছে। তো ওনারা বিষয়টা খেয়াল করতে থাকেন, দেখেন যে ওই অবয়বটা হাঁটতে হাঁটতে নতুন যে কবর ওই কবরের পাশে চলে যায়, যে কবরটা আজকে দিনের বেলা দেয়া হয়েছে। তখন ওই অবয়বটা ওই কবরের পাশে গিয়ে 2 হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে, এবং মাটি খুঁড়তে তার 10 থেকে 15 সেকেন্ডের মতো সর্বোচ্চ সময় লেগেছে।
এরপর কবরের মধ্যে হাত ঢুকিয়ে ওই লাশটাকে উপরে তুলে ফেলে। মনে হচ্ছিল সে ইচ্ছা মতো তার হাতটাকে বড় করছে এবং তুলে ওই জিনিসটা নিয়ে যাওয়া শুরু করে। এটা দেখার পর গ্রামবাসীর কারো সাহসী হয়নি যে ওই জিনিসটাকে কেউ আটকাবে। এই দৃশ্য দেখার পর ওখানে যে কয়জন ছিল তারা সবাই যে যেদিকে পেরেছে দৌড় দিয়ে পালিয়ে গেছে। কিসের কি আদমখোর জিনকে আটকানো, নিজের জীবন নিয়েই টানাটানি। এর পর দিন সকালবেলা গ্রামবাসী একজন বড় হুজুরের কাছে যান এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। এই ঘটনা শোনার পর হুজুর বলেন যে এটা ভয়ঙ্কর পিশাচ প্রকৃতির আদমখোর জিন। এর খাদ্যই মূলত মৃত মানুষের মাংস, এমনকি জীবিত মানুষকেও ওরা খেয়ে ফেলতে পারে যদি ওদের হাতের মুঠোয় বা ওদের ডেরায় কেউ পৌঁছে যায় কোনোভাবে ভুল করে। এটা খুবই ভয়ঙ্কর রকমের শক্তিশালী। এরপর ওই হুজুর বলেন যে আমি জানি যে ওকে আটকানোর জন্য কি করতে হবে। তখন হুজুর বলেন যে তোমরা 7টা কবর থেকে 7 মুঠ মাটি আমার কাছে নিয়ে আসো, আমি ওই মাটিটা পরে দেব, তারপর তোমরা মসজিদের একটা জায়গায় রেখে দিবা। হুজুর ওনাদেরকে এই নির্দেশনা দেওয়ার পর ওনারাও এই কাজটি করেন। এরপর হুজুর এই কাজটি মানে ওই মাটিতে দোয়া পরে ফু দিয়ে দেন এবং বলেন যে যদি কেউ মারা যায় এই মাটি থেকে একটু মাটি ওই কবরে তোমরা দিয়ে দিবা, আশা করি আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। অল্প কয়েকদিনের মধ্যে আরেকজন মানুষ মারা যান। ওনারা ওই যে মাটিটা ছিল আর কি, ওই যে 7টা কবর থেকে যে যতটুকু মাটি আনা হয়েছিল এর থেকে কিছুটা মাটি ওই কবরে মিশিয়ে দেন আর কি। এখন কথা হলো মিশিয়ে তো দিলেন, আসলে কাজ হয় কিনা এই জিনিসটা তো দেখার দরকার। ঠিক আগের মতো কিছু সাহসী মানুষ ওনারা রাতের বেলা লুকিয়ে বসে আছেন দেখার জন্য যে আজকে রাতে আসে কিনা। অপেক্ষা করছেন, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে কিন্তু ওই জিনিসটা আসছে না। এরকম করতে 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 ওনারা বিরক্ত হয়ে গেছেন, হয়তোবা আজ আর আসবে না। রাত আনুমানিক 3টা 3:30টার দিকে হঠাৎ ধপাস ধপাস শব্দ শুরু হয়ে যায়। মনে হচ্ছে কোথা থেকে ওই জিনিসটা যেন কবরস্থানের ভিতরে ঢুকে পড়লো। মেইন রাস্তা দিয়ে আসে না, অন্য কোনো একটা দিক দিয়ে আসে। আর ওই জিনিসটা এসে নতুন যে কবরটা দেওয়া হয়েছে ওই কবরের পাশে চলে যায়। ওই দিন আবার আকাশে চাঁদ ছিল, যার কারণে ওই অবয়বটার চেহারা উপস্থিত লোকজন কিছুটা হলে বুঝতে পেরেছিলেন। ওই জিনিসটা এসে যখন ওই নতুন কবরে হাত দিয়েছে ওই আদমখোর জিনটা বিকট শব্দে চিৎকার করে ওঠে, মনে হয় সে খুবই যন্ত্রণা পাচ্ছে। এই আদমখোর জিনের চিৎকার শুনে আশেপাশে যে মানুষগুলো লুকিয়ে দেখছিল ওরা সবাই ভয়ে চিৎকার শুরু করে দেয়, ওরে মা গো বাবা গো বলে। আর এই শব্দ যখন ওই আদমখোর জিনটা শুনেছে এও বুঝে ফেলেছে যে আশেপাশে মানুষজন রয়েছে, এরা লুকিয়ে তাকে দেখছে। তো ওই জিনিসটা তখন মানুষের দিকে আগে এগিয়ে আসা শুরু করে। আর যখন সবাই দেখছে ওই জিনিসটা এগিয়ে আসে তখন ওই উপস্থিত লোক যারা ছিল ওরা আবার পরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়। তাদের বাড়িতে যাওয়ার পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন হুজুরকে এই ঘটনা খুলে বলেন। তখন হুজুর সবাইকে বলেন যে তোমরা কিছুদিন আর ওই কবরস্থানে যেও না, পাহারা দেওয়ার দরকার নাই, দেখি আমি কি করতে পারি। এর কিছুদিন পর আরো একজন লোক মারা যায়। এখন গ্রামের মানুষরা চিন্তা করেন যে লোক মারা গেলে তো কবর তো দিতেই হবে, কি আর করা। ওই কবরস্থানে ওই লাশটিকেও দাফন করা হয়। তখন হুজুর বলেন যে ওই সেম ভাবে তোমরা যে মাটিটা আমি পড়ে দিয়েছিলাম ওই মাটি থেকে কিছু অংশ ওই কবরে মিশিয়ে দিও, যখন দাফন করা হবে আর কি, মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে ওই সময়টাতে। এখন গ্রামের মানুষ থাকে না, কিছু মানুষ ওরা খুবই মানে অতি উৎসাহী, যাই হোক না কেন তারা দেখতে যাবে যে ওই কবরে কি হয়। ওদিকে হুজুর কিন্তু নিষেধ করে দিয়েছিলেন। সত্যি কয়েকজন লোক ওনারা ওইটা দেখতে যান রাতের বেলা। ওনারা দেখতে তো গিয়েছেন, দেখতে যাওয়ার পরে কি হলো, চুপচাপ বসে আছেন। অনেক রাতের বেলা দেখতে পান আবার সেই ধপাস ধপাস শব্দ, মনে হচ্ছে যে মাটি কাঁপছে। একটা কালো অবয়ব আসলো, আসার পর নতুন
যে কবরটা দেওয়া হয়েছে ওইটার কাছে গেল। এরপর দেখা গেল একটা অবয়ব না, এবার মনে হচ্ছে আরো কিছু একই ধরনের অবয়ব আসলো, এসে ওই কবরটাকে এক পাশে মানে রেখে তারা সবাই দাঁড়ালো। ওদের মধ্যে থেকে একজন মনে হলো তরল কিছু জিনিস বের করলো এবং বের করে ওই কবরের উপর ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর আজব বিষয় যে আরেকজন সে কবরের মাটি সরানো শুরু করলো এবং অনায়াসেই ওই লাশটা বের করে ফেললো। লাশ বের করার পর ওই লাশটা নিয়ে তারা চলেও গেল। এই দৃশ্য দেখার পর ওখানে যে কয়েকজন ছিল তাদের মধ্যে একজন ওইখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় অন্যরা ভয়ে ভয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। 2 দিন পর্যন্ত অজ্ঞান ছিল, 2 দিন পরে তার জ্ঞান ফিরেছিল। তার অবস্থা এমন ছিল যে কবরস্থানের নাম শুনলেই সে থরথর করে কেঁপে উঠত। তো যাই হোক, হুজুরের কাছে বিস্তারিত সবকিছু বলা হয় যে এই ব্যাপার, রাতের বেলা এই ঘটেছে, তারা এই জিনিস দেখেছে যে ওরা কিছু তরল জিনিস ঢেলে দিয়েছে, এরপরে আর কোনো কিছু কাজ করে নাই। কাজ করে নাই বলতে তারা বিনা বাধায় লাশটি আবার চুরি করে নিয়ে গেছে। তো এইভাবে তো চলতে দেয়া যায় না। কবরস্থানের লাশ দাফন করলেই আদমখোর জিন এসে লাশ খেয়ে ফেলবে। কবরস্থান একটা পবিত্র জায়গা, অথচ সে অনায়াসে এখানে চলে আসতে পারছে। কিছু তো একটা করার দরকার। তখন হুজুর বলেন যে আপনারা বেশি বেশি করে দিনের বেলা কবর জিয়ারত করবেন, মুর্দাদের জন্য দান খয়রাত দোয়া করবেন। আর হুজুর উনি ওই কবরস্থানে দিনের বেলা এসে প্রত্যেকটা কবরের পাশে গিয়ে অল্প করে কি যেন পড়ে আর ফু দেয়, মানে দাঁড়িয়েই ফু দিচ্ছে। এমনটা না যে ফু গিয়ে ওই কবরে লাগছে, বিষয়টা এরকম না, উনি ফু দিচ্ছেন। এইভাবে যতগুলো কবর ছিল উনি চেষ্টা করেছেন প্রায় প্রত্যেকটা কবরের পাশে গিয়ে ফু দেওয়ার জন্য। এরপর হুজুর বলেন যে ইনশাল্লাহ এখন আর কোনো শয়তান জিন এখানে প্রবেশ করতে পারবে না, কোনো লাশও স্পর্শ করতে পারবে না। আপনারা নির্দ্বিধায় এই কবরস্থানে রাতের বেলা এখন আসতে পারবেন ইনশাল্লাহ, আর লাশ দাফনও করতে পারবেন। এরপর থেকে ওই কবরস্থানে আর কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটেছে বলে শোনা যায় না। তবে আরো বছরখানেক ওখানে লাশ দাফন করার পরে গ্রামবাসীরা অন্য আরেকটা জায়গায় কবরস্থান তৈরি করে। ওই কবরস্থানটা অনেকটা পরিত্যক্তই হয়ে যায়। কবরস্থানটা নাকি এখনো রয়েছে, তবে ওখানে কোনো ভয়ানক ঘটনা ঘটার নিদর্শন আর পরবর্তীতে শোনা যায়নি। সঙ্গত কারণে গ্রামের নামটি আমি বলি নাই। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ শাকিব খান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এমন ঘটনা আসলে আমরা কমই পাই। আদমখোর জিনের ঘটনাগুলো আমরা অনেকদিন পর পেলাম, বিশেষ করে কবরস্থান রিলেটেড ঘটনা আর কি। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।